অনিমেষ ফিরে এলো নতুন অভিযান নিয়ে। এবারে গোয়েন্দা ধারাবাহিক লেখক সার্থক মুখার্জির ভয় ও সাসপেন্স থ্রিলারে ভরপুর গল্পটি হলো রাসায়নিক ধাঁধা। নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। যদি এই গোয়েন্দা ধারাবাহিকটি শুনতে তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনেদের সাথে এবং পরিবারদের সাথে শেয়ার করো। সেদিন সন্ধ্যায় আমি অনিমেষের বাড়িতেই ছিলাম। ইন্ডিয়ার টেস্ট ম্যাচ দেখছিলাম আর হরি কাকার হাতের গরম গরম চপ মুড়ি খাচ্ছিলাম। খানিকটা আধ ঘন্টার মধ্যে ইন্ডিয়ার 4টে উইকেট পড়ে যাওয়াতেই হোক অথবা আমাদের ভোজন শেষ হওয়াতেই হোক, অনিমেষ টিভি বন্ধ করলো। তারপর একটা সিগারেট ধরিয়ে বলল, চলো সেন, ছাদ থেকে ঘুরে আসি। আমি ওর কোনো কথাতেই আপত্তি করতে পারি না, কাজেই খেলা ছেড়ে উঠতে হলো। ছাদে গিয়ে দেখলাম বেশ হাওয়া দিচ্ছে। আকাশের মৃন্ময় চাঁদ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। অনিমেষের সাথে এই 1 সপ্তাহ হলো শিলিগুড়ি ঘুরে এলাম। ওর মনিহর কাকার মূর্তি উদ্ধারের ঘটনার পর অনিমেষ বেশ খুশ মেজাজেই আছে। আমাদের পাড়াতে এখন অনেকেই জেনে গেছে যে অনিমেষ শখের গোয়েন্দা, আর সেই সুলভে আমার কিছু নামডাক হয়েছে। এই কদিন ধরে দেখছি সিগারেট খাওয়ার পর অনিমেষ একটা করে চুইংগাম চেবায়। আজকেও তাই করলো, আর রোজের মতো আজকেও কথাটা জিজ্ঞেস করতে গিয়েও হলো না। নিচ থেকে কলিং বেলটা বেজে উঠল। অনিমেষ বলল, চলো সেন, মনে হয় কোনো নতুন ক্লায়েন্ট এসেছে। নিচে গিয়ে দেখলাম একটা মাঝবয়সী ভদ্রলোক বেশ পরিপাটি করে জামা কাপড় পরেছেন, চোখে গোল চশমা। অনিমেষ ছাদ থেকে নেমে এসে দাঁড়াতে লোকটা গলা খাঁকড়িয়ে বলল, মিস্টার অনিমেষ রায় আছেন? অনিমেষ মিচকি হেসে বলল, হ্যাঁ, তা তো আছি, কিন্তু আপনাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন মিস্টার ভৌমিক? ভদ্রলোক অবাক হয়ে বললেন, আপনি আমাকে চেনেন? অনিমেষ একটু আটকে গিয়ে বললে, না, মানে এখনই চিনলাম। ভদ্রলোক বললেন, কি করে? মানে আমি তো তেমন কিছু নয়। আসলে আপনার কাঁধের ব্যাগে ছোট হরফে লেখা ডিপি ভৌমিক। লোকটা এবার শান্ত হয়ে বললেন, আর কি লক্ষ্য করলেন? অনিমেষ ওনাকে বৈঠকখানার ঘরে বসিয়ে বললে, আপনি এখন বাড়ি থেকেই এসেছেন, কারণ আপনার চুলটা পরিপাটি করে আঁচড়ানো, কিন্তু পেছনটা ঠিক করে আঁচড়াননি। মানে আপনি খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলেন, আর ভুরুটা বেশ কয়েকদিন কুঁচকে রাখার দরুন চোখের উপরে একটা হালকা ছাপ পড়েছে। আর আপনি হয়তো দূর থেকেই এসেছেন, ট্রেনে বা বাসে, কারণ সেখানে আপনি ঘুমিয়েছিলেন। চোখটা হালকা লাল ঘুমে ও উপরের একটা পাতা গালের উপর পড়েছে, এই আর কি। ভদ্রলোক একটা সন্তোষপূর্বক হাসি হেসে বললে,
বাবা ঠিক লোককেই বেঁচেছেন। সত্যি আপনার বিচক্ষণ ক্ষমতা অসামান্য। অনিমেষ সোফার ওপর বসে বললে, কি বিপদের কথা বলছিলেন? ভদ্রলোক বললেন, আমার নাম সৃঞ্জয় ভৌমিক। আমি থাকি নারায়ণপুরে। সেখানে আমার বনিদি বাড়ি রয়েছে। টাকা পয়সার অভাব নেই আমাদের। আমার ঠাকুরদা হিমাদ্রি নারায়ণ ভৌমিক একসময় জমিদার ছিলেন। আমার বাবা মণিহর। অনিমেষ কথা কেড়ে নিয়ে বললে, মণিহর চন্দ্র ভৌমিক, ওনাকে চিনি তো। হ্যাঁ, বাবা আসলে রাসায়নিক বিজ্ঞানের প্রফেসরি করে অনেক খ্যাতি কুড়িয়েছিলেন। অনিমেষ বললে, আমিও ওনার অনেক বই পড়েছি। তা কি হয়েছে ওনার? ভদ্রলোক গলা খাঁকড়িয়ে বলতে আরম্ভ করলেন, তাহলে গোড়া থেকেই বলি। আমাদের পরিবারে আমি, আমার স্ত্রী ও ছেলে, ও আমার ভাই, তার স্ত্রী, ছেলে। মা ছোটবেলায় গত হন, তাই এতদিন বাবার ছত্রছায়ায় ছিলাম। দিন চারেক হলো তিনিও আমাদের ছেড়ে পরলোক গমন করলেন। হঠাৎ যেন মাথায় বাজ ভেঙে পড়ল। কি করে মারা গেলেন তিনি? অনিমেষের ভ্রুকুটি। বাবার বয়স 65 পেরিয়েছিল। তিনি খুব একটা মিশতেন না কারোর সঙ্গে। নিজের কাজ নিয়েই ল্যাবে ব্যস্ত থাকতেন। বয়স হলেও শখ যায়নি তার। সারাক্ষণ কিছু না কিছু পড়াশোনার মধ্যে থাকতেন। তা পরশু রাতে শোয়ার আগে আমাকে এসে বললেন যে ওনার শরীর খুব একটা ভালো নেই, যখন তখন কিছু হয়ে যেতে পারে। তারপর আমার হাতে আপনার নাম ও ঠিকানা লেখা কাগজ ধরিয়ে বলেছিলেন, যদি ওনার মৃত্যু হয় তাহলে আমি যেন আপনার কাছে আসি। আমার বেশ সন্দেহ জেগেছিল, মিস্টার রায়, বাবা যদি শরীরের জন্য মারাও যান তাহলে আপনাকে ডাকার কারণ কি ছিল? সারা রাত এই সব ভেবেছিলাম। আমি দোতলাতেই শুই। তা সেদিন ভোরবেলা কি যেন পড়ে যাওয়ার শব্দ পেলাম। দারুণ জোর সেই শব্দের। তৎক্ষণাৎ উঠে গিয়ে দেখি, কি সর্বনাশ! বাবা নিচে রাস্তায় পড়ে রয়েছে। সাথে সাথে লোক এসে ভিড় জমালো। নিচে গিয়ে দেখি বাবা মারা গেছে। মাথা ফেটে রক্ত ঝরছে। সে কি দৃশ্য! বুঝলাম ছাদ থেকে উনি পড়েছেন। ওনার মৃত্যুর কারণ আপনাকে বার করতে হবে, মিস্টার রায়। অনিমেষ গম্ভীর বললে, আচ্ছা, এরকমও তো হতে পারে যে তিনি বেখেয়ালি ছাদ থেকে পড়ে গেছেন। হয়তো কোনো অ্যাক্সিডেন্ট। ভদ্রলোক তীব্র প্রতিবাদে বললে, একদমই নয়। আমি নিশ্চিত বাবাকে কেউ ইচ্ছা করে ফেলেছে। কারণ বাবার বয়স হলেও সে খুবই বুদ্ধিমান বিচক্ষণ মানুষ ছিলেন শেষ পর্যন্ত। খুব সাবধানীও ছিলেন। তার দ্বারা এরকম ভুল হবে না। আর তিনি তো রোজই ভোরে উঠে ছাদে হাঁটেন। অনিমেষ একবার ঘাড় নাড়ালো। মৃতদেহ যখন চিত হয়ে পড়েছে তখন ওনাকে কেউ সামনে দিয়েই ঠেলেছে। তার মানে উনি জানেন খুনি কে। ভদ্রলোক আবার বললেন, আরেকটা কথা, মিস্টার রায়, বাবা মৃত্যুর আগে কি যেন লেখালেখি করতেন, ছোট ছোট কাগজে।
অনিমেষ বললে, আচ্ছা, উনি মৃত্যুর আগের দিন রাত্রে আপনাকে যে কাগজে আমার নাম লিখে দিয়েছিলেন সেটা একটু দেখতে পারি? অবশ্যই। এই বলে ভদ্রলোক পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বের করে অনিমেষের হাতে দিলেন। কাগজটি লাল রঙের, তার উপর নীল কালিতে লেখা অনিমেষের নাম, ঠিকানা। অনিমেষ বলল, আপনার বাবা আমার সম্পর্কে জানলেন কি করে? আপনার তো মোটামুটি নাম ডাক হয়েছে, তাই হয়তো। অনিমেষ করে বলে, ঠিক আছে, কাল একবার আমি আপনার বাড়িতে যাব, আপনার ঠিকানাটা দিন। ভদ্রলোক আরও 2-4টে কথা বলে নিজের একটা কার্ড দিয়ে বেরিয়ে গেলেন। জানলাম ভদ্রলোক সরকারি চাকরি করেন। পড়াশোনা নিয়ে তেমন আগ্রহ ছিল না তার। বাবার সাবজেক্ট নিয়ে তিনি প্রায় কিছু বোঝেন না। অনিমেষকে শুধালাম, কি বুঝলে অনিমেষ? অনিমেষ এক মনে সেই কাগজটাকে পর্যবেক্ষণ করছে। তা চালু রেখেই অন্যমনস্ক হয়ে বললে, আগে বলো, তুমি কি বুঝলে? আমি মাথা চুলকে বললাম, আমি তো মৃত্যুর কারণটাই বুঝলাম না। কোনো সম্পত্তির ব্যাপার আছে নাকি? অনিমেষ বললে, মনে তো হয় না, কারণ ভদ্রলোক মারা যাওয়ার আগেই 2 ছেলের সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। আগেই একবার পুরো ব্যাপারটা গিয়ে না দেখলে কিছুই শিওর করা যাবে না। কাল তোমার সময় হবে তো? এই সকাল 10টার সময় বেরোবো। আমি আপত্তি করলাম না। সকাল 7টায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা শেষ করেই যাব। পরের দিন আমরা রওনা হলাম নারায়ণপুরের উদ্দেশ্যে। রাস্তায় জ্যাম ছিল বলে পৌঁছতে 45 মিনিট লাগলো। গিয়ে দেখলাম বাড়িটা বেশ বড়, পুরানো দিনের ছাঁচে ফেলা। বাইরের রং প্লাস্টার ধসে পড়েছে। মস্ত সদর দরজা দিয়ে ঢুকে অনিমেষ আর আমি দেখলাম বিরাট একটা বড় চাতাল বারান্দা। তাকে গোল করে ঘিরে রয়েছে অনেকগুলো ঘর। এত বড় পুরানো আমলের বাড়ি আমি আগে দেখিনি। দরজায় কলিং বেলের বদলে ঝুলছে এক চেন দেয়া ঘণ্টা। অনিমেষ সেটা টানতেই ঠং করে শব্দ হলো। ভেতর দিয়ে এক মাঝবয়সী ভদ্রলোক এসে দাঁড়ালেন। স্যুট বুট পরা, হাতে ব্যাগ। ভুরু কুঁচকে একটু বিরক্তির সাথেই বললেন, কাকে চাই? ভারী অদ্ভুত ব্যবহার তো লোকটার। আমি থতমত খেয়ে গিয়েছিলাম। তবে অনিমেষ সাধারণভাবেই বললে, নমস্কার, আমি অনিমেষ রায়, আর ও আমার বন্ধু অজয় সেন। লোকটা তার বিরক্তি বজায় রেখে বললে, আপনারা কে, কি বৃত্তান্ত তা কি জানতে চেয়েছি? কাকে চাই বলুন। অনিমেষও নিজের কথা বজায় রেখে বললে, আপনি মনিহর চন্দ্র ভৌমিকের ছোট ছেলে প্রদীপ্ত ভৌমিক? ভদ্রলোক এবার রেগে গেলেন। বললেন, আরে আশ্চর্য তো, কাকে চাই বলুন না। আমার পরিচয় তো জানতে চাইনি। খামোখা মাথা গরম করাচ্ছেন কেন বলুন তো? অনিমেষ আবার কিছু বলতে যেত, কিন্তু আমি তার হাতে এমন একটি চিমটি কাটলাম যে সে চুপ করে গেল। সঙ্গে সঙ্গে ভেতর দিয়ে এক স্ত্রীলোক ঘোমটা দিয়ে এসে আমাদের বললেন, আপনারা ভেতরে আসুন।
এই কথা শুনে প্রদীপ্তবাবু চিৎকার করে উঠল, মায়া, কোন সাহসে তুমি আমার পারমিশন না নিয়ে ওনাদের ডাকছো? এমন সময় উপরের ঝোলা বারান্দা দিয়ে সেই পরিচিত ভদ্রলোক অর্থাৎ সৃঞ্জয় ভৌমিকের কঠোর কণ্ঠস্বর ভেসে এলো। আমি মায়াকে বলেছি প্রদীপ্ত, তুই তোর কাজ কর গিয়ে। ওনাদের আমি ডেকেছি, অনিমেষ রায়, প্রাইভেট ডিটেকটিভ। এই কথা শুনে প্রদীপ্তবাবু ঝগড়ার মেজাজে বললেন, দাদা, সবকিছুর একটা লিমিট থাকে। বাবার মৃত্যুর অনুসন্ধান করছে তো পুলিশ, আবার ফালতু ফালতু ডিটেকটিভ ডাকার কি প্রয়োজন? বলে ভদ্রলোক হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আরও কথা বিড়বিড় করছিলেন, যেমন সবকিছুতে বাড়াবাড়ি, কোনো মানে হয়? গোয়েন্দা ডেকে এনেছে, বেশি পয়সা হয়েছে তো, সম্পত্তি পেয়েছে, যত ঝামেলা আমার মাথায়। আমরা উপরের ঘরে গিয়ে বসলাম। সিঁড়িগুলো অনেক পুরনো, ঘরের প্রতিটা দেওয়ালেই ইতিহাসের গন্ধ। কত পুরনো ঘটনার সাক্ষী যেন এরা। অনিমেষকে আস্তে করে বললাম, ভদ্রলোকের ব্যবহার দেখলে? অনিমেষ আমাকে অবাক করে বললে, বেশ মজাদার ভদ্রলোক। সব সময় আমি যা বলবো অনিমেষ তার উল্টোটাই বলবে। প্রথম প্রথম এই বিষয়ে বেশ বিরক্তি বোধ করতাম, এখন সহ্য হয়ে গেছে। উপরে গিয়ে দেখি আমাদের জন্য স্পেশাল শরবতের ব্যবস্থা করা হয়েছে। মিস্টার সৃঞ্জয় ভৌমিক আমাদের সাথে খানিকক্ষণ গল্প করলেন, নিজের ভাইয়ের হয়ে ক্ষমাও চাইলেন অনেকবার। কিছুক্ষণ পর ভদ্রলোক নিজেই আমাদের তার বাড়ির প্রত্যেকটা ঘর দেখালেন। সব ঘরগুলোই প্রায় এক ধাঁচে গড়া। আয়তনে খুব একটা বড় নয়, তবে ভারী সুন্দর সুন্দর আসবাবপত্র রয়েছে। বাড়ির ছাদে উঠে দেখলাম সেই পুরনো আমলের ইটের তৈরি ছাদ, আর তারই চিলেকোঠার ঘরে অবস্থিত মনিহর ভৌমিকের ল্যাবরেটরি। বেশ বড় হল মতন। ভেতরে আমরা ঢুকিনি, বাইরে দিয়ে দেখলাম। সৃঞ্জয়বাবু বাড়ির বাকিদের সাথে আলাপ করালেন। ওনার ও তার ভাইয়ের স্ত্রী দুজনেই খুব নম্র ভদ্র স্বভাবের। ওনাদের দুই ছেলে ছাদে খেলছিল, একজন সৃঞ্জয়বাবুর ছেলে, অন্যজন তার ভাইয়ের ছেলে। তারাও বেশ মিষ্টি। সৃঞ্জয়বাবু আমাদের ফেরার সময় বাড়ির পেছন দিকে নিয়ে গেলেন। সেখানে একটু গাছগাছালি, জঙ্গল রয়েছে। মাটিতে সাদা চক দিয়ে মৃতদেহের মানচিত্র আঁকা রয়েছে। আরও কিছুক্ষণ সেখানে কাটানোর পর আমরা ফিরে এলাম। অনিমেষ বললে, দরকার পড়লে সে আবার আসবে। বাড়ি ফিরে বললাম, কি বুঝলে ভায়া? অনিমেষ এবার হুম করে বললে, তেমন কিছু নয়। মিস্টার প্রদীপ্ত ভৌমিকের চরিত্র ছাড়া বাকি সবাই সাধারণ। আচ্ছা সেন, গতকাল সৃঞ্জয়বাবু আমাকে যে লাল রঙের কাগজটা দিলেন, ওটা কোথায় খেয়াল আছে? আমি বললাম, হ্যাঁ, তুমি তো সেটাকে দেরাজের মধ্যে সযত্নে রেখেছিলে, জানি না কেন। অনিমেষ একটু হাসলো, কাগজটা সেখান থেকে বের করে একটা সিগারেট ধরিয়ে সোফায় হেলান দিয়ে আসন গ্রহণ করলো। এদিকে আমার মাথায় ঢুকছে না এই কাগজের উপর ওর এত মায়া জন্মালো কি করে। পরের দিন আমি একটু ব্যস্ত ছিলাম। আমার এক পেশেন্টকে দেখতে যেতে হয়েছিল পুরুলিয়ায়। ফিরতে দুদিন লেগেছে। অনিমেষ ফোনে জানিয়ে দিয়েছিল যে সেখান থেকে সোজা আমি যেন ওর বাড়িতেই যাই।
ওর কাছে নাকি এক নতুন জিনিস রয়েছে, সেটা দেখানোর জন্যই। বাড়ি ফিরে দরজায় বেল বাজাতে অনিমেষ নিজেই খুলে দিল। ওকে বেশ অন্যরকম লাগছে। আমি সোফার ওপর বসে বললাম, তা কি জিনিস দেখাবে হে? অনিমেষ বললে, বুঝলে সেন, গল্পের মোড় একটু অন্য দিকে ঘুরছে। তার আগে এটা দেখো তো। বলে আমার হাতে একটা নীল রঙের কাগজ দিল, যেটা হুবহু সেই কাগজটার মতো যেটা সৃঞ্জয়বাবু এনেছিলেন, কিন্তু একটাই তফাৎ, সেটা লাল রঙের ছিল, এটা নীল। অনিমেষ বলল, কাগজের পেছন দিকটায় দেখো। আমি সেটা উল্টাতেই দেখলাম তাতে লাল কালি দিয়ে 4 লাইন ছোট ছোট করে কি যেন লেখা। অনিমেষকে বললাম, এগুলো কি, কোথায় পেলে? অনিমেষ মিচকি হেসে বললে, হা হা, রাসায়নিক বিদ্যায় পারদর্শী এক প্রফেসর কেসে কিছু রাসায়নিক ধাঁধা থাকবে না? তা কি হয় সেন? আমি প্রথমেই বুঝেছিলাম এই কাগজটায় কিছু তো ব্যাপার আছে। এটা ধরেই আমি বুঝেছিলাম যে এটা সাধারণ কাগজ নয়। তারপর তুমি যখন বেরিয়ে গেলে, তখন আমি আমার এক চীনা বন্ধুর বাড়ি গিয়েছিলাম। সেও এইসব নিয়ে পড়াশোনা করে। ও বলল একটা লিটমাস পেপার। লিটমাস পেপার হলো, আমি কথা কেড়ে নিয়ে বললাম, জানি জানি, যা অ্যাসিড বা বেসের সাথে মেশালে রং বদলায়। অনিমেষ বললে, একদম ঠিক। আর এটা ছিল লাল, তাই এর উপর সোডিয়াম হাইড্রোক্সাইড মেশাতেই এর রং নীল হয়ে গেল। আর তখনই লাল রঙের এই লেখাটা বের হলো। আমি বললাম, বাবা, দারুণ আইডিয়া, কিন্তু লেখাটা কি? পড়েই দেখো। আমি পড়তে লাগলাম, এই ধাঁধাটির প্রথম অংশ পেয়েই যদি থাকো, পরের অংশ খুঁজতে গেলে একটু ভেবে দেখো। হাইড্রোজেন নিখোঁজ হয়েছে উত্তরীয় যিনি, হিলিয়ামের ঘরেই পাবে পরের অংশ তুমি, C2H2O4। চিঠিটা পড়ে অনিমেষকে বললুম, এ তো এক ধাঁধা। অনিমেষ বললে, এক ধাঁধা নয় সেন, আরও আছে ধাঁধা। সেগুলোর কিনারা করতে পারলেই আমরা খুনির কাছে পৌঁছাবো। আমি বললাম, কিন্তু ভদ্রলোক যদি আগে থেকেই জানতো যে ওনার হত্যা হতে পারে, তখন উনি আগে থেকেই তো সবাইকে বলে দিতে পারতেন। অনিমেষ ঘাড় নাড়ল। হয়তো এমন কেউ যে তার নাম নিলে আরো খারাপ হতে পারত, তাই সে এইরকম ধাঁধার মাধ্যমে আমাদের জানাতে চেয়েছেন। কি বুঝলে পড়ে? আমি থতমত খেয়ে বললাম, শেষের দুটো লাইন তো বুঝলাম না। কি হাইড্রোজেন হিলিয়াম বলল, আবার একটা ফর্মুলাও দেয়া, সেটা কি বলো তো? অনিমেষ আমার শেষের কথায় উত্তর না দিয়ে বারান্দায় একটা বই নিয়ে বসলো। আমি ওর পাশে গিয়ে বসলাম। অনিমেষ চশমাটা কপালে তুলে চোখ বুঝে বললে, বুঝলে সেন, দ্বিতীয় লাইনে হাইড্রোজেন নিখোঁজ হয়েছে, উত্তরীয়। অনিমেষ এইরকম বিড়বিড় করতে করতে কি যেন ভাবতে লাগলো। আমি সারা দিনের ধকলে খুবই ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন অনিমেষ আমায় ঘুম থেকে খুব তাড়াহুড়োর সাথে তুলে দিয়ে বললে,
সেন, মনে হয় ধাঁধার উত্তর পেয়েছি। আমি বললাম, বলো দেখি কি পেলে? দেখো, হাইড্রোজেন সব এলিমেন্টদের প্রথমে থাকে, তার মানে আমরা তাকে বাকিদের হেড বা ফাদার বলতে পারি। তার মানে এখানে মনিহার বাবু হাইড্রোজেনকে নিজের সাথে তুলনা করেছেন। সেইভাবে ভেবে দেখলে হাইড্রোজেন নিখোঁজ হয়েছে, উত্তরীয় যিনি। মানে হাইড্রোজেনকে সরালে আগে আসে হিলিয়াম। মানে এখানে ওনার পর ওনার বড় ছেলে সৃঞ্জয় বাবু। তারপর লেখা আছে হিলিয়ামের ঘরেই পাবে পরের অংশ তুমি। মানে সৃঞ্জয় বাবুর ঘরেই রাখা আছে পরের ধাঁধা। আমি এতক্ষণ বিস্ময় চেয়েছিলাম। বললাম, বাবা, এত গভীর মানে? তাহলে ওই ফর্মুলা কিসের? এমন সময় হরি কাকা চা নিয়ে এলো। অনিমেষ বলল, এখন আগে নারায়ণপুর চলো, তারপর সব বলবো। চা খাওয়া শেষ হলে আমরা রওনা দিলাম নারায়ণপুরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছতে বেলা 11টা বেজে গেল। আজ আর প্রদীপ্তবাবুকে দেখলাম না। খানিক কথাবার্তার পর অনিমেষ সৃঞ্জয় বাবুকে কাগজটা দেখায়, তাকে ধাঁধার মানেও বোঝায়। তারপর আমরা তার ঘরে প্রবেশ করি। অনিমেষ বললে, পরের ধাঁধার অংশ আপনার ঘরেই রয়েছে মিস্টার ভৌমিক। আমিও ঘরের চারদিক চোখ বোলালাম। তেমন একটা বড় নয় ঘরটা। একটা বড় খাট, আলমারি ও বড় সিন্দুক। অনিমেষ প্রশ্ন করল, আচ্ছা, আপনার বাবা কি আপনার ঘরে এসেছিলেন মারা যাওয়ার আগে? সৃঞ্জয়বাবু ভেবে বললেন, আসলে বাবা তো প্রায়ই আসতেন। আমাদের আলাদা কিছু সেরকম ছিল না। যখন তখন যে কেউ আসে। ওই ভাই একটু আলাদা, ও নিজের ঘরে সবাইকে ঢুকতে দেয় না, এমনকি বাবাকেও সেরকম একটা পছন্দ করতো না। অনিমেষ বলল, ওই দেয়ালের ফটোটা একটু নামাতে পারি? আমি বললাম, ফটো কেন অনিমেষ? অনিমেষ বলল, মনে নেই চিঠিতে কি লেখা ছিল? আমি মনে করে বললাম, একটা ফর্মুলা। অনিমেষ বলে উঠল, একদম ঠিক। সেই ফর্মুলা নিয়ে অনেক পড়াশোনা করতে জানতে পারলাম সেটা হলো অক্সালিক অ্যাসিড, যা দিয়ে ফটো তৈরি করা হয়। তাতেই বুঝলাম সেটা একটা ক্লু যে এই ঘরের ফটোর মধ্যেই কিছু আছে। বলে অনিমেষ রাধাকৃষ্ণের বড় ফটোটা দেয়াল থেকে নামালো। ফটোটার পেছন দিকে উল্টাতেই দেখলাম একটা ছোট্ট খোপের দরজা। সেটা খুলতেই বেরিয়ে পড়ল এক নীল রঙের কাগজ। অনিমেষ সেটা বের করে আমার হাতে দেয়। আমি ভাঁজ করা ছোট্ট কাগজটা খুলে দেখি সেখানে গুড়ি গুড়ি করে কি যেন লেখা। অনিমেষকে বললাম, এখানে তো লেখাই রয়েছে, পড়বো? অনিমেষ ছবিটা এপিঠ ওপিঠ দেখে সেটাকে আবার দেয়ালে টাঙালো। আমি চিঠিটা পড়তে গিয়েও পড়তে পারলাম না। অক্ষরগুলো বাংলা হলেও কেমন যেন উল্টো। কাগজটা উল্টো করে কাত করে কোনোভাবেই পড়তে পারলাম না। অনিমেষকে সব বলতে ও আমার হাত থেকে কাগজটা নিয়ে একটু দেখেই বলল, সেন, আমার সাথে থেকে থেকে তোমার অবজারভেশন ক্ষমতাটা আরো বাড়া উচিত ছিল। সামান্য ট্রিকটা বুঝলে না?
এটা মিরর ইমেজে লেখা, মানে আয়নায় যে ছবি আমরা দেখি এটা সেই ছবিতে লেখা। তার মানে আমি অনিমেষের কথা কেড়ে নিয়ে বললাম, তার মানে আয়নার সামনে এটা দেখলেই আমরা এটা পড়তে পারবো। অনিমেষ বললে, একদম ঠিক। সৃঞ্জয় বাবু, আপনার কাছে আয়না আছে? সৃঞ্জয়বাবু দেরাজ খুলে একটা আয়না বের করে অনিমেষের হাতে দেয়। অনিমেষ সেটা আমার হাতে দিয়ে পড়ে শোনানোর আদেশ করে। আমি পড়তে থাকি। দ্বিতীয় অংশ পেয়ে গেলে ভেবো না তুমি জিতে গেলে। হাইড্রোজেনের দ্বিতীয় ঘরে পরের অংশ বিরাজ করে। সেখানে রয়েছে আরও অনেকে খোলা আকাশের নিচে। শেষের কথাটা পড়ে আমি ভিড়মি খেয়েছিলাম। অনিমেষ ভুরুকুচকে থুতনিতে হাত বুলিয়ে ভাবতে শুরু করলো। সৃঞ্জয়বাবু অবাক হয়ে বললেন, বাবা তলে তলে এত কিছু করে গিয়েছিলেন? অনিমেষ বললে, প্রথম দুটো লাইনে যা বুঝলাম, এরপর আরও ধাঁধা রয়েছে। হাইড্রোজেনের দ্বিতীয় ঘর মানে হলো আগের চিঠিতে মনোহরবাবু হাইড্রোজেন বলতে নিজেকে বুঝিয়েছিলেন। এক্ষেত্রে যদি তাই হয় তবে ওনার দ্বিতীয় ঘরের কথা বলা হয়েছে। আচ্ছা সৃঞ্জয় বাবু, আপনার বাবার দ্বিতীয় ঘর আছে? সৃঞ্জয়বাবু একটু ভেবে বললেন, বাবার তো দুটোই ঘর। একটায় শুতেন, যে ঘরটা আমাদেরই মতন, আর সারা দিন ছাদের ল্যাব ঘরেই বসেই পড়াশোনা করতেন। ওটাও বলতে গেলে ওনার আরেকটা ঘর। অনিমেষ হঠাৎ যেন আশার আলো পেল। বললে, এক্স্যাক্টলি ওই ঘরটাই। আপনি আমাদের ছাদের ল্যাবেই নিয়ে চলুন। আমি বললাম, এত নিশ্চিত হলে কি করে যে ওই ঘরটাই বলেছেন? অনিমেষ বলল, এ তো সহজ। 5 ও 6 নম্বর লাইনটা পড়োনি? সেখানে রয়েছে আরও অনেকে খোলা আকাশের নিচে। তার মানে খোলা আকাশের নিচে ওই ঘরটাই। আমি বললাম, ও বুঝেছি বুঝেছি। ল্যাবে ঢুকে অনিমেষ আবার চিঠিটা দেখতে লাগলো। আমি বললাম, এত বড় ঘর, কত আলমারি, এর মধ্যে কোথায় থাকবে? অনিমেষ বলল, চিঠির ব্র্যাকেটে কি লেখা দেখেছো? সময় যাত্রা করো। তার মানে হলো এখানে কোনো ঘড়ি আছে। সৃঞ্জয়বাবু বললেন, হ্যাঁ, ঘড়ি আছে, আসুন আমার সঙ্গে। আমরা ওনার সাথে ঘরের শেষ প্রান্তে গেলাম। তারপর চোখ পড়ল দেওয়ালের উপর পেন্ডুলাম দেয়া বিরাট ঘড়ি। অনিমেষ দেয়াল থেকে সেটা নামাতে দেখলাম পেছন দিকে কোনো জায়গা নেই। তারপর অনিমেষ ঘড়ির সামনের কাঁচের আংটাটা খুলতেই দেখলাম ঝুলন্ত পেন্ডুলামের পেছন দিকে গোজা এক টুকরো কাগজ। কি আশ্চর্য! এ তো গল্পের মতো একের পর এক মিলে যাচ্ছে। আমি বললাম, দেখো এতে এখন কি ধাঁধা অপেক্ষা করছে আমাদের জন্য। সৃঞ্জয়বাবু বিস্ময় চেয়েছিলেন। এমন সময় বাইরের ছাদ দিয়ে একটা বাজখাই কণ্ঠস্বর শোনা গেল। চিনতে ভুল হলো না, এটা সৃঞ্জয়বাবুর ছোট ভাই প্রদীপ্ত ভৌমিকের গলা। সে চিৎকার করতে করতে বললেন, কে আবার ঢুকেছে বাবার ল্যাবে? তারপর তেড়ে মেরে এসে আমাদের দেখতেই বললেন, আপনারা আবার এসেছেন? এবার অপমান করে দিলে ভালো লাগবে তো? দাদা, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। সৃঞ্জয় বাবু রেগে মেগে বলতে গেলেন, কিন্তু অনিমেষ থামিয়ে দিল। সে এবার নিজে বলল,
দেখুন, আমি আপনাদের ফ্যামিলির মধ্যে একটা কথা বলছি। হাজার হলেও সৃঞ্জয়বাবু এ বাড়ির গৃহপতি, ওনার কথাই শেষ কথা হওয়া উচিত। তো উনি যা নির্ণয় নেবেন তাই তো করবেন। আর বড় কথা, আপনাদের বাবাই মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে ওনার মৃত্যুর তদন্ত যেন আমরা করি। তার জায়গায় আপনি এত বাধা দিচ্ছেন কেন? অনিমেষের এত কিছু বলার পরেও ভদ্রলোকের রাগ কমল না। আপন মনে গজগজ করতে লাগলেন। বাবারও যত উদ্ভট চিন্তাধারা। মারা যাওয়ার আগে এক গোয়েন্দা নিযুক্ত করেছেন। কি লাভ? আমি তো জানতামই না যে আবার ল্যাবে এসে গোয়েন্দাগিরি করছে। ভাগ্যিস টিঙ্কু আমাকে খবর দিল। বলতে বলতে ভদ্রলোক চলে গেলেন। সৃঞ্জয়বাবু তার ছেলে টিঙ্কুকে ডেকে বকা দিলেন। তুই কাকুকে বলতে গেছিস কেন? 17 বছরের ছেলে টিঙ্কু ভয়ার্ত কণ্ঠে বলল, আমাকে কাকু জিজ্ঞেস করলো, তাই বললাম। আমি কি জানি যে সে আবার ঝামেলা করবে এ নিয়ে? ছাদের সিঁড়ি দিয়ে নামতে নামতে অনিমেষকে বললাম, চিঠিতে কি লেখা আছে? আমার সাথে সৃঞ্জয়বাবুও একই প্রশ্ন করলেন। অনিমেষ আমার হাতে চিরকুটটা দিয়ে পড়ার আদেশ দিল। আমি পড়তে লাগলাম। তৃতীয় ধাঁধা যদি পাও, এই বাড়িটির পেছনে যাও, পুকুর পাড়ে গিয়ে দাঁড়াও, সেখানকার মাটি সরাও, পরের অংশ খুঁজে পাও। ব্র্যাকেটে FE2O3। চিঠি পড়া শেষ করতেই অনিমেষ আমার হাত ধরে বলল, সৃঞ্জয়বাবু, এই বাড়ির পেছন দিকে একটু নিয়ে চলুন তো আমাদের। সৃঞ্জয়বাবুকে অনুসরণ করে আমরা পৌঁছালাম বাড়ির পেছন দিকের বাগানে। সেখানে গিয়ে দেখি বেশ বড় জায়গা, ঝোপে ঝাড়ে ভরে গেছে চারিদিক। অনিমেষ বললে, পুকুরটা কোথায়? সৃঞ্জয়বাবু আমাদের নিয়ে গেলেন পুকুর পাড়ে। জঙ্গল, লতা পাতা ভরা পুকুর। এবার আমি বললাম, অনিমেষ, ফর্মুলাটা? অনিমেষ বললে, ওই ফর্মুলাটা হলো ফেরিক অক্সাইড, মানে লাল মাটির যে লাল রংটা হয় সেটার কারণ এই ফর্মুলা। তার মানে হলো এখানে লাল মাটি আছে কোথাও। আমি বললাম, লাল মাটি তো চোখে পড়ছে না। অনিমেষ পুকুর পাড় ধরে অনেকটা হেঁটে গিয়ে বললে, এই তো এখানে লাল মাটি। আমি আর সৃঞ্জয়বাবু সেদিকে এগিয়ে যেতে দেখলাম সত্যি সাধারণ ঘাস মাটির উপর সামান্য লাল মাটির একটা স্তূপ করা আছে। হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই। সেই মাটি সরাতেই খানিক নিচ থেকে বেরিয়ে পড়ল একটা সাদা রঙের ছোট্ট কাগজ। কাগজটা হাতে নিয়ে আমি বললাম, এতে আবার কি লেখা? অনিমেষ বললে, সৃঞ্জয়বাবু, আমরা আবার আগামীকাল আসব, আজ আসি। বলে আমার হাত থেকে চিঠিটা নিয়ে পকেটে ঢুকিয়ে নিল। তারপর আমরা সেখান থেকে প্রস্থান করলাম। বিকেলবেলা বাড়ি ফিরে অনিমেষ হরিকাকাকে চায়ের অর্ডার দিয়ে চশমা খুলে সোফায় চোখ বুজে গা এলিয়ে দিল। আমি বললাম, কি হে, অমন হন্তদন্ত হয়ে চলে এলে কেন? অনিমেষ একটা হাই তুলে বললে, শরীরটা ভালো লাগছিল না, মাথা খাটাতে মন চাইছিল না। একবারে এতগুলো ধাঁধার উত্তর বের করে ফেলবো কয়েক ঘন্টার মধ্যেই, এটা ঠিক মেনে নিতে পারছিলাম না। নাও, এখন এই চিঠিটা পড়ে শোনাও। আমি তৎক্ষণাৎ চিঠিটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। বাকি রয়েছে একটি ধাঁধা, ধীরে ধীরে সব হবে সাদা। কোন ঘরেতে এইটি ঝোলে,
ক্যালেন্ডারের মিল পেলে? FEOHEBENBCGALI, এইগুলো নিয়ে একটু ভাবুন, খুনির সাথে কথা বলুন। যা বাবা, এগুলো কি অনিমেষ? এতগুলো এলিমেন্টস দিয়ে খুনির সাথে কথা বলুন, মানে কি? অনিমেষ আমার হাত থেকে চিঠিটা নিয়ে একটু ভেবে বলল, আজ এটা রেখে দিই, মুড আসছে না। ওই দেখো, হরিকাকা চা এনেছে, বসো, চা খাও। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। অনিমেষের যে মাঝে মাঝে কি খেয়াল হয় তা কেউ বলতে পারে না। সেই দিন ও আর ধাঁধা বা কেস নিয়ে কোনো আলোচনা করলো না। আমার মনে হলো ও যতই বাহানা দিক, কিন্তু ও এই ধাঁধা নিয়েই ভাবছে। আমিও যে চিন্তা করিনি তা নয়, কিন্তু অনিমেষের সাথে থাকলে আমি যেন কিছু কিনারা করে উঠতে পারি না। শুধু মনে হয় কিছুই পারবো না, ওই বের করে ফেলবে। পরের দিন অনিমেষ আমাকে ঘুম থেকে তুলে দিয়ে বললে, চলো সেন, নারায়ণপুর যেতে হবে, ধাঁধার কিনারা প্রায় করেই ফেলেছি। সকাল 8টায় হরিকাকার হাতে স্পেশাল চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম নারায়ণপুরের উদ্দেশ্যে। আমার কেন জানি না মনে হচ্ছিল আজ কিছু না কিছু ঘটবে। অনিমেষের মুখেও একটা উজ্জ্বল ভাব লক্ষ্য করেছি। আজও এই কেসের পর্দা ফাঁস করে দিলেও দিতে পারে। রাস্তায় ওর সাথে আমার তেমন কোনো কথা হয়নি। সৃঞ্জয় বাবুর বাড়িতে গিয়ে দেখি তিনি সোফার ওপর বসে ব্রেকফাস্ট করছেন। অনিমেষ বললে, আপনার বাড়ির সকলকে বৈঠকখানায় ডাকুন, আজ এ কেসের কিনারা করব। মিনিট 15-র মধ্যে বাড়ির সকলে এসে জুটল। প্রদীপ্তবাবু তার খিটখিটে মেজাজ বজায় রাখলেন। অনিমেষ বললে, সৃঞ্জয় বাবু, আপনার বাবার শেষ চিঠিটি আপনি পড়ুন। বলে পকেট থেকে চিঠি বের করে সৃঞ্জয় বাবুর হাতে দিল। উনি অনেকক্ষণ চেয়ে থেকেও কিছুই বলতে পারলেন না। শেষে মাথা চুলকিয়ে বললেন, এগুলো কি? আমি কিছুই বুঝলাম না মিস্টার রায়। ক্যালেন্ডার, এ সমস্ত কি? অনিমেষ একটা সিগারেট ধরিয়ে বললে, নিচের অক্ষরগুলো চিনতে পারলেন? সৃঞ্জয় বাবু একটু ভেবে বললেন, যতদূর বুঝলাম এগুলো এলিমেন্টস। একদম ঠিক। সোফা থেকে উঠে দাঁড়ালো অনিমেষ। এবার বলুন তো, ক্যালেন্ডারের মতন কোন জিনিসে এগুলো দেখা যায়? সৃঞ্জয় বাবু বলার আগেই আমি বলে উঠলাম, পিরিয়ডিক টেবিল। অনিমেষ সৃঞ্জয় বাবুকে বললেন, আপনার বাবার ল্যাব থেকে ওইটি আনানোর ব্যবস্থা করুন। সৃঞ্জয় বাবু তার ছেলে টিঙ্কুকে পাঠালো দাদুর ল্যাব থেকে পিরিয়ডিক টেবিলটা এনে বৈঠকখানার টেবিলে রাখতে। সৃঞ্জয় বাবু বললেন, কিন্তু এই এলিমেন্টস গুলো দিয়ে খুনির সাথে কথা বলবো কেমন করে? অনিমেষ বললে, একটু ভেবে দেখুন সৃঞ্জয় বাবু, কারোর সঙ্গে যোগাযোগ করতে গেলে ভদ্রলোক অনিমেষের দিক থেকে চোখ ফিরিয়ে খানিকক্ষণ স্থির হয়ে থেকে বলল, দূরভাষ যন্ত্রে যোগাযোগ করতে গেলে তো আমাদের নাম্বার লাগে, ফোন নাম্বার। অনিমেষ তৎক্ষণাৎ চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ে বললে, একদম ঠিক সৃঞ্জয় বাবু, এবার একটু দয়া করে বলবেন কতগুলো নাম্বারের সাহায্যে আমরা যোগাযোগ করতে সক্ষম হই? 10টা নাম্বার দিয়েই তো ফোন হয়। অনিমেষ আবার বললে,
আর এই ধাঁধায় এলিমেন্টস কটা রয়েছে? ভদ্রলোক আরেকবার কাগজটা দেখে বললে, এলিমেন্টস তো 9টা রয়েছে। অনিমেষ বলল, এবার এই পিরিয়ডিক টেবিলে চোখ রাখুন। সব কটা রাসায়নিক উপাদান এর পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রতিটি এলিমেন্টের অ্যাটমিক নাম্বার দেওয়া রয়েছে। এগুলোর মধ্যে কাগজে উল্লেখ করা এলিমেন্টগুলোর অ্যাটমিক নাম্বার পর পর সাজাতে হবে। সেন, তুমি একটা কাগজে সেগুলো পর পর লেখো, দেখি কি দাঁড়ায়। আমি বুক পকেট থেকে একটা কাগজ আর কলম বের করে লিখতে শুরু করলাম। প্রথমে পিবি মানে 82, তারপর ও মানে 8, এইচই মানে 2, শেষে গিয়ে এই 10টা নাম্বারে দাঁড়ালো 8282475617। অনিমেষ আমার হাত থেকে কাগজটা নিয়ে সৃঞ্জয় বাবুর হাতে দিয়ে বললে, দেখুন তো এই নাম্বারটা চেনেন কিনা। সৃঞ্জয় বাবু এক ঝলক দেখেই চিনতে পেরে গেলেন। বললেন, এটা তো টিঙ্কুর ফোনের নাম্বার। গত বছর ওকে যে ফোনটা কিনে দিলাম, এটা সেটারই নাম্বার। গত বছর মাধ্যমিক পাশ করা জোয়ান ছেলে টিঙ্কুর মুখ নিমেষে শুকিয়ে ছোট হয়ে গেল। অনিমেষ বলল, আমি যদি খুব ভুল না করি তাহলে মনিহর ভৌমিকের মৃত্যুর পিছনে তার নাতি টিঙ্কুরই হাত আছে। বাড়ির সমস্ত মানুষ স্তব্ধ। টিঙ্কু প্রথম প্রথম অস্বীকার করছিল, কিন্তু তার বাবার কাছে প্রকাশ্যে চরম ধোলাই খাওয়ার পর সব স্বীকার করেছে। ওর মুখেই কঠিন সত্যিটা শোনা গেল। এইটুকু বাচ্চা ছেলে যে কিনা সবে মাধ্যমিক দিয়েছে, সে এক খারাপ সঙ্গে পড়ে ড্রাগসের নেশায় জড়িয়ে যায়। ভোর রাতে ছাদে উঠে কিছু বন্ধুরা মিলে সেই কুকর্ম করে। সেই বন্ধুরা নাকি কোনোভাবে ছাদের পাইপ বেয়ে উপরে ওঠে। তা একদিন ওর দাদু ছাদে উঠতে গিয়ে হাতে নাতে ওদেরকে ধরে ফেলে, কিন্তু যখনই সকলকে জানাবার কথা বলে তখন নাকি সব বন্ধুরা মিলে তাকে খুন করার হুমকি দেয়। সেই ভয়ে উনি সে কথা সরাসরি কাউকে জানাতে পারেননি, কিন্তু গোপনে নাতিকে অনেক বকাবকি করেছে, গায়েও হাত তুলেছে। উনি এও বুঝিয়ে গিয়েছিলেন যে নাতি তাকে হত্যা করতেও পারে। সেই আঁচ করেই এই রাসায়নিক ধাঁধা লিখেছিলেন, যাতে সহজে ওনার নাতি সেটা মুছে দিতে না পারে। তারপর মৃত্যুর দিন সে ভোরবেলা ছাদে উঠে আবার সেই একই দৃশ্য দেখে নিজেকে সামলাতে না পেরে কঠোর প্রতিবাদ জানাতে যায়, আর টিঙ্কু ও তার বন্ধুরা মিলে তাকে ছাদ থেকে ফেলে দেয়। সমস্ত ঘটনার সুরাহা হলে আমি আর অনিমেষ যখন ফিরছি, তখন প্রদীপ্তবাবু আমাদের কাছে ক্ষমা চাইতে আসে। অনিমেষকে বলে, আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমায় ক্ষমা করে দেবেন। আমি ভাবতেও পারিনি যে বাবাকে কেউ হত্যা করতে পারে, আর টিঙ্কুর কথা তো ভাবতেই পারিনি। এই প্রথম ভদ্রলোককে নরম সুরে কথা বলতে দেখলাম। সৃঞ্জয়বাবু খুবই সৎ লোক। উনি ঠিক পুলিশ ডেকে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দেন, সাথে তার বন্ধুদেরও খুঁজে ধরতে বলেন। এতক্ষণ তোমরা শুনছিলে লেখক সার্থক মুখার্জির একটি টান টান গোয়েন্দা গল্প, রাসায়নিক ধাঁধা। গল্পটা শুনতে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। পরবর্তী গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও।
যাতে পরবর্তী গল্পের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরবো অন্য একটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।